নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। সকলকে দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের নিবেদন শুরু করব। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ডায়েরি থেকে প্রফেসর শঙ্কু ও হার। গল্পটা প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় পৌষ 1370 বঙ্গাব্দে, অর্থাৎ 1964 খ্রিস্টাব্দে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন দোল যাত্রা উপলক্ষে সত্যজিৎ রায়ের লেখা অমর সৃষ্টির একটি সৃষ্টি প্রফেসর শঙ্কুর একটি সুন্দর গল্প, প্রফেসর শঙ্কু ও হার। বিখ্যাত বৈজ্ঞানিক তিলকেশ্বর শঙ্কু বেশ কয়েক বছর ধরে নিখোঁজ। তার একটা ডায়েরি কিছুদিন আগে আকস্মিকভাবে আমাদের হাতে আসে। বোমযাত্রীর ডায়েরি নাম দিয়ে আমরা সেটা সন্দেশে ছাপিয়েছি। ইতিমধ্যে আমি অনেক অনুসন্ধান করে অবশেষে গিরিডিতে গিয়ে তার বাড়ির সন্ধান পাই এবং তার কাগজপত্র, গবেষণার সরঞ্জাম সবকিছুরই হদিশ পাই। কাগজপত্রের মধ্যে আরো 21খানা ডায়েরি পাওয়া গেছে। তার মধ্যে দিয়ে কয়েকটি পড়েছি আর অন্যগুলো পড়ছি। প্রত্যেকটির মধ্যেই কিছু না কিছু আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা বলা আছে। তার মধ্যে দিয়ে একটা আজ আপনাদেরকে বলবো। ভবিষ্যতে এরকম আরো আপনাদের শোনানোর ইচ্ছে আছে। নীলগিরির পাদদেশে একটা গুহার মধ্যে বসে পেট্রোম্যাক্সের আলোতে আমার ডায়েরি লিখছি। গুহার বাইরে অনেক দূর পর্যন্ত এবড়ো খেবড়ো পাথরের ঢিপি, গাছপালা তেমন করে বিশেষ কিছু চোখে পড়ে না, কিন্তু গুহার সামনেই রয়েছে একটা প্রাচীন অশ্বত্থ। আমাদের কাছেই এই গুহার অর্ধেকটা জায়গা জুড়েই পড়ে আছে হাড়ের স্তূপ, গত 17 দিনের অক্লান্ত পরিশ্রমের ফল। প্রাগৈতিহাসিক জানোয়ার সম্বন্ধে আমি যতদূর পড়াশোনা করেছি তাতে মনে হচ্ছে এই জানোয়ারটা সম্পূর্ণ অপরিচিত। এর আয়তন বিশাল, পায়ের পাতা 3.5 ফুট, পাঁজরের মধ্যে দুটো মানুষ অনায়াসে বাস করতে পারে। সামনের পা দুটো কিন্তু ছোট, কতকটা যেন ওই টেরানোসরাসের মতন। লেজ আছে, বেশ লম্বা ও মোটা। সবচেয়ে মজা হলো দুটো ছোট ছোট ডানারও লক্ষণ দেখা যাচ্ছে। যদিও এত বড় শরীরে অতটুকু ডানায় ওড়ার প্রশ্ন উঠছেই না কোনোভাবে। হাড়গুলো সরিয়ে এনে এক জায়গায় করাটাই ছিল একটা বিরাট খাটনির ব্যাপার। স্থানীয় টোডারা অনেক সাহায্য করেছে, না হলে একা প্রহ্লাদের সাহায্যে আমিও আর কতটুকুই করতে পারতাম। অথচ বিরাট ঢাক পিটিয়ে একটা প্রত্নতাত্ত্বিক অভিযানের ইচ্ছে কিন্তু আমার ছিল না। আমি বরাবরই একটু নিরিবিলি কাজ করতে ভালোবাসি, কারণ এই সমস্ত ব্যাপারের উপর আমাদের অনেকটাই অনিশ্চয়তা নিয়ে এগাতে হয়। নীলগিরির এই দিকটায় প্রাগৈতিহাসিক জানোয়ারের হাড়গোড়ের অস্তিত্ব থাকতে পারে এমন একটা ভাবনা কিন্তু আমার আগের থেকেই ছিল। তার কারণ এইসব ব্যাপারে তো নিশ্চয়তা বলে কিছুই নেই। অনেক বড় বড় প্রত্নতাত্ত্বিক অভিযানও ব্যর্থ হয়েছে বলে শুনেছি। তবে এর মধ্যে বলা দরকার হাড় সম্বন্ধে আমার এত ইচ্ছের কারণটা কি, কবে কিভাবে আমাকে এই নেশা পেয়ে বসলো। আমি আসলে বৈজ্ঞানিক, পদার্থ বিজ্ঞান নিয়ে কারবার আমার। সেইখানে প্রত্নতত্ত্ব নিয়ে হঠাৎ এমন মেতে উঠলাম কেন, এই সমস্ত প্রশ্নের জবাব দিতে গেলে আমার জীবনের 3 বছর আগেকার একটা ঘটনায় ফেরত যেতে হয়। যেই ঘটনা আমার জীবনের নানান বিচিত্র ঘটনার মধ্যে একটা বড়সড় স্থান জুড়ে বসে আছে। গ্রীষ্মকাল, বৈশাখ মাস।
আমি বিকেলে বৈঠকখানায় বসে কফি খাচ্ছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। আমার গবেষণা নিয়ে অবিনাশবাবুর ঠাট্টাগুলো আমার মোটেই ভালো লাগে না, কিন্তু আজ তার মুখ বন্ধ করার মতন অস্ত্র আমার হাতে ছিল। আমি আমার নতুন গাছের একটা ফল তার দিকে এগিয়ে দিলাম। অবিনাশবাবু সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বললেন, ও বাবা, এমন ফল তো আগে দেখিনি, গন্ধ পুরো আমের মতো। কিন্তু এ তো আমও নয়, আকারে কতটা কমলার মতো। হ্যাঁ, একেবারে তো মসৃণ। হ্যাঁ, আমি বললাম, ছুরি দিচ্ছি, কেটে খেয়ে দেখুন। অবিনাশবাবু এক কামড় খেয়েই একেবারে থ। আহ! এ তো কি সুস্বাদু ফল মশাই! এ কি মানে দিশে না বিলেতি? পেলেন কোথায়? নামটাই বা কি? অবিনাশবাবুকে বাগানে নিয়ে গিয়ে আমার আমলা বা ম্যাঙ্গো অরেঞ্জ গাছ দেখিয়ে দিলাম। এই গাছ আমার গত 1 বছরের সাধনার ফল। এবারে দুটোর বেশি ফল মিক্স করে দেখছি, স্বাদ, গন্ধ, পুষ্টি সব দিক দিয়েই আশ্চর্য। আরও নতুন নতুন সব ফল আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে। বৈঠকখানায় ফিরে এসে সোফায় বসতেই অবিনাশবাবু বললেন, এই দেখুন, ফলের ঝামেলায় আসল কথাটাই বলা হয়নি। রে, যেই কথাটা বলার জন্য আসা, ওই শ্মশানটা পেরিয়ে একটা শিমুল গাছ আছে, দেখেছেন তো? সেইটাতে একটা সাধু এসে আস্তানা গিরেছে। সেইটায় মানে সেই গাছটায়? হ্যাঁ, গাছের ডাল ধরে ঝুলে নাকি যোগ সাধনা করেন তিনি। পা দিয়ে গাছের ডাল আঁকড়ে মাথা নিচু করে নাকি ঝুলে থাকেন, হাত দুটো ঝুলে থাকে। এইটাই নাকি এর অভ্যেস। যত সব বুঝলো কি! সাধু সন্ন্যাসীদের ওপর আমার ভক্তির একটা নির্দিষ্ট সীমা আছে। এদের মধ্যে বুজরুকেদের সংখ্যাই যে বেশি তার প্রমাণ আমি বহুবার পেয়েছি। অবিনাশবাবু কিন্তু আমার কথা শুনে রীতিমতন উত্তেজিত হয়ে পড়লেন। আমার টেবিলটা চাপড়ে কফির পেয়ালাটাকে প্রায় ফেলে দিয়ে বললেন, আগে নাম মশাই, বুঝলু কি না, সাধুটির সঞ্জীবনী মন্ত্র জানা আছে। কিরকম কিরকম? ওই তো, জন্তু জানোয়ারের কঙ্কাল এনে দিলে সেগুলোকে তিনি আবার রক্তে মাংসের মানুষ করে দেন। প্রথম দিন একটা শিয়ালকে জ্যান্ত করেন। আমার চাকর বাঞ্ছারাম পুরো ব্যাপারটা নিজের চোখে দেখে এসে আমাকে রিপোর্ট করে। শুনে আমি ওকে একটু ধমক টমক দিয়ে বিকেলের দিকে আর কৌতূহল দমন না করতে পেরে আমি একটু গিয়েছিলাম। গিয়ে কি দেখলুম জানেন? ননী ঘোষের একটা বাছুর ওই মাসখানেক আগে রেল লাইনের ওইদিকে চড়তে গেছিল। সেইখানেই সাপের কামড় টামড় খেয়ে ওইটা বুঝি মরে পড়েছিল। চিল শকুনে তার মাংস খেয়ে ওই হাড়টুকুনি ফেলে রেখে গেছিল। এক রাখাল ছোকরা সেই হাত দেখতে পায়। দেখি সাধু বাবার কীর্তির কথা শুনে সেই ঘাড়গুলো এনে গাছের তলায় রেখেছে। আর সাধু বাবা সেই ঝোলা অবস্থাতেই দেখি সে হাড়গুলোর দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে এবং হাত পাকাচ্ছে আর মন্ত্র বলছে। তারপর দেখি বা হাতটা তুলে শটাং পশ্চিম দিকে দেখিয়ে ডান হাতটা বনবন বনবন করে ঘোরাতে শুরু করলো। তার সাথে আবার মুখ দিয়ে কি জানি বিড়বিড় করছে। বিশ্বাস করবেন না মশাই, চোখের সামনে দেখলাম সেই হাড়ের উপরে মাংস, চামড়া, লোম, খুর কোথার থেকে যেন চলে এলো। হঠাৎ বাছুরটা যেন ঘুম থেকে ওঠার মতন ছিটকে উঠে দাঁড়িয়ে হাম্বা হাম্বা বলে দিয়ে ছুট। বড় বড় ম্যাজিশিয়ান শুনেছি একসাথে অনেক লোককে হিপনোটাইজ করতে পারে, আর এইখানে সেইটাই বা হয় কি করে? এই তো আসবার সময়ও দেখে এলাম সেই বাছুরকে, দিব্যি এখনো চলে ফিরে বেড়াচ্ছে। তাই ভাবলাম
আপনার তো মশাই এইসব ব্যাপারে বিশ্বাস টিশ্বাস নেই। আপনাকে যদি একবার দেখিয়ে আনতে পারি তাহলে কিন্তু বেশ রগর হয়। বলছি, যাবেন নাকি একবার? হ্যাঁ, ওই ওই শ্মশানের দিকটা। অবিনাশবাবু মিথ্যে বলছে কি না সেটা ওনার সাথে না গিয়ে বোঝার উপায় নেই। মিথ্যে হলে বড়জোর ঘন্টাখানেক সময় নষ্ট হবে। ঠিক আছে, যাই না গিয়ে একটু ঘুরেই আসি। উশ্রির ধারে শ্মশান পেরিয়ে যখন শিমুল গাছটার কাছে গিয়ে পৌঁছালাম, তখন সূর্য ডুবতে আর মিনিট 15 বাকি। সাধু বাবার চেহারাটা যে এরকম হবে সেটা কিন্তু আমি আগে অনুমান করিনি। গায়ের রং একদম মিশমিশে কালো, লম্বায় কিন্তু সে প্রায় 6 ফুটের কাছাকাছি, চুলদারি কাঁচা এবং ঘন। বয়সটা বোঝার কিন্তু কোনো উপায় নেই। শিমুল গাছের ডালে পা দিয়ে যেইভাবে ঝুলে আছেন সাধু বাবা, সাধারণ মানুষের পক্ষে সেইভাবে বেশিক্ষণ থাকলে মাথায় রক্ত উঠে মৃত্যু হওয়া অনিবার্য। অথচ এই লোকটার চেহারায় কোনো অস্বস্তির বোধটুকুনি নেই। অথচ ঠোঁটের কোণে একটা মৃদু হাসির ভাব রয়েছে বলেই মনে হলো। সাধুটাকে ঘিরে জনা 50 লোকের ভিড়, বোধহয় হাড়ের খেলার তোড়জোড় চলছে। অবিনাশবাবু ভিড় ঠেলে আমাকে সঙ্গে করে নিয়ে এগিয়ে গেলেন। এবারে দেখতে পেলাম সাধুটির মাথার ঠিক নিচে বেড়ালের সাইজের কোনো জানোয়ারের হাড় স্তূপ করে রাখা রয়েছে। সাধু তার দুহাত একাত্র করে 10টা আঙুল সেই হাড়ের দিকে তাক করে রেখেছেন। হঠাৎ এক বিরাট হুঙ্কার দিয়ে সাধু বাবা দুলতে শুরু করে দিলেন। দৃষ্টি একেবারে হাড়ের দিকে। অবিনাশবাবু আমার কোটের আস্তিনটা চেপে ধরলেন। এখানে বলে রাখি, হিপনোটিজম নিয়ে আমি এককালে প্রচুর গবেষণা করে রেখেছি, আর এই কথা আমি জোরের সাথে বলতে পারি যে এমন কোনো জাদুকর পৃথিবীতে নেই যে আমায় হেপনোটাইজ করতে পারে। ভোয়ালি, মার্কসেন দ্য গেট, ফ্যাবিউলিনো, জন স্যামরক ইত্যাদি পৃথিবীর সেরা সব জাদুকর নানান কৌশল করেও আমাকে হেপনোটাইজ করতে পারেনি। একদিন এই চেষ্টায় এক রাশিয়ান জাদুকর জেভলস্কি নিজেই ভিড়মি খেলেন। যাই হোক, আসল কথা হলো সাধু বাবা যদি সম্মোহনের আশ্রয় নেন তাহলে আমার কাছে এর বুজরুকি ধরা পড়তে বাধ্য। মিনিট খানিক দোলার পর সাধু বাবা স্থির হলেন। তারপরে দেখতে পেলাম সাধু বাবার সম্পূর্ণ শরীরে একটা কম্পন আরম্ভ হয়েছে, কিন্তু সেই কম্পন এতটাই মৃদু যে সাধারণ লোকের চোখে সেটা ধরাই পড়বে না। এবার হাড়গুলোর দিকে চাইতেই একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। হাড়গুলোর মধ্যে অতি অল্প কিন্তু অতি দ্রুত স্পন্দন, আর সেই স্পন্দনে হাড়ে হাড় লেগে একটা খটখট শব্দ। শীতকালে যেমন দাঁতের দাঁত লেগে গেলে শব্দ হয়, কতটা কিন্তু সেরকম। আমি অবিনাশবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, লোকটা মন্ত্রতন্ত্র আওড়ায় না? অবিনাশবাবু ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বললেন, চুপ করুন, মেবা ফুলবে এক্ষুনি। এক্ষুনি না হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। নদীর ওপারের জঙ্গল থেকে সবেমাত্র শিয়াল ডেকে উঠেছে। এমন সময় দেখি সাধু বাবা তার বাঁ হাতটা উঁচিয়ে অস্তগামী সূর্যের দিকে নির্দেশ করছেন, আর ডান হাতটা পাই পাই করে ইলেকট্রিক পাখার মতন ঘোরাতে আরম্ভ করেছে। তারপর আরম্ভ হলো মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ। এইটা যদি সঞ্জীবনী মন্ত্র হয় তাহলে সেটা মানুষের পক্ষে অনুধাবন করাটা অসম্ভব। গ্রামাফোনের স্পিড অসম্ভব বাড়িয়ে দিলে সুর যেমন চড়ে যায়, কথা যেমন দ্রুত হয়ে যায়, এইটা যেন ঠিক সেই রকম ব্যাপার। এত তীক্ষ্ণ উঁচু স্বর, এত দ্রুত বিড়বিড়নি যে মানুষের পক্ষে সম্ভব তা কিন্তু আমি জানতাম না। আবার চোখ গেল হাড়গুলোর দিকে। আমি বৈজ্ঞানিক, এরপর আমার চোখের সামনে যা ঘটল তার যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে
তা কিন্তু আমি জানি না। হয়তো আছে, হয়তো এমনও হতে পারে আমাদের বিজ্ঞান এখনো এই সমস্ত জিনিসের কুল কিনারা করে উঠতে পারেনি। হয়তো আজ থেকে 50 বছর বাদে হয়তো পারবে। কিন্তু যা দেখলাম তা এতই জলজ্যান্ত পরিষ্কার যে সেইটা অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। যা ছিল আলগা কতগুলো হাড়, তা এক নিমেষে প্রথমেই জায়গায় জায়গায় জোড়া লেগে গেল। অর্থাৎ মাথার জায়গায় মাথা, পাঁজরের জায়গায় পাঁজর, পায়ের জায়গায় পা ইত্যাদি। এবং তার উপরে দেখতে দেখতে এলো মাংস, রক্ত, স্নায়ু, ধমনী, চামড়া, লোম, নখ, চোখ এবং সবশেষে প্রাণ। আর প্রাণ আসার সঙ্গে সঙ্গেই হাড়ের জায়গায় একটা ফুটফুটে সাদা খরগোশ মিটমিট করে এদিক ওদিক চেয়ে কান দুটোকে বার কতক নাড়িয়ে এক লাফে লোকজনের পায়ের ফাঁক দিয়ে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। গভীর চিন্তা ও বিস্ময় নিয়ে বাড়ি ফিরলাম। অবিনাশ বাবুর কাছেই প্রথম আমাকে নত স্বীকার করতে হলো। আমার সাথে একসাথে ফিরে আমাকে বাড়ির সামনে রেখে বিদায় নেওয়ার সময় তিনি এক প্রকার শ্লেষের সাথেই বললেন, পুঁথিগত বিদ্যার দৌড় তো দেখলাম মশাই। 20 বছর ধরে অ্যাসিড ফ্যাসিড ঘেটে হাত ফাত পুড়িয়ে তার নমুনা তো দেখলামই। এই সমস্ত ছেলে খেলা বন্ধ করে আমার সাথে আলু চাষে নেমে পড়ুন। পরের দিন দেখলাম আমার নিজের কাজে মন বসছে না। মন চলে যাচ্ছে বারবার ওই শ্মশান ঘাটে শিমুল গাছটার দিকে। দুদিন কোনো রকম নিজেকে সামলে রেখে তৃতীয় দিনের দিন আবার চলে গেলাম সাধু দর্শনে। তারপরের দিনও আবার গেলাম। প্রথম দিন একটা কুকুর এবং দ্বিতীয় দিন একটা চন্দনাকে কঙ্কাল অবস্থা থেকে আবার প্রাণীতে ফেরত পেতে দেখলাম। কুকুরটা নাকি পাগল হয়ে মরেছিল। জ্যান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মতি ধোপার পায়ে এক কামড় বসিয়ে দিল। আর চন্দনাটা বকুল গাছের ডালে বসে ডাকতে শুরু করে দিল। আমি অত্যন্ত বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলাম। আমার যথাসাধ্য চেষ্টা করেও মন্ত্রটার কোনো কুল কিনারা করতে পারলাম না। আর ওইদিকে দন্তস্ফুত করে বিশ্লেষণ করলে হয়তো রহস্যের কিছুটা সমাধান হলেও হতে পারত। পরের দিন বিকেলের দিকে ভাবতে ভাবতে আমার মাথায় এক ফোন দিয়ে এলো, যেটার চমৎকারিত্ব আমি নিজেই তারিফ না করে পারলাম না। আমার তো রেকর্ডিং যন্ত্র রয়েছে, এই দিয়ে কোনো রকমভাবে লুকিয়ে মন্ত্রটাকে রেকর্ড করে রাখা যায় না? আলপাট যায়, এবং সেইটা করতে হবে এক্ষুনি। শুভস্য শীঘ্রম। সাধু বাবা কোন দিন অন্তর্ধান হবেন তার কি কোনো ঠিক আছে? পরদিন আমাবস্যা। আমার রেকর্ডিং যন্ত্রের মাইক্রোফোনটি আকারে একটা দেশলাইয়ের বাক্সের মতো, তার সাথে একটা লম্বা তার জুড়ে মাঝরাত্রে গেলাম শ্মশান ঘাটে শিমুল গাছটার কাছে। গিয়ে দেখি সাধু বাবার খ্যাতি এমনই ছড়িয়েছে, এত রাতে 30 লোক সাধু বাবার নিচে মানে গাছটার নিচে জড়ো হয়ে রয়েছে। এতে আমারই ভালো হলো। আমিও ভিড়ের মধ্যে মিশে গিয়ে গাছটাকে প্রদক্ষিণ করার ভাব করে এক ফাঁকে টুক করে গুড়ির একটা ফাটলের ভিতর মাইক্রোফোনটাকে ঢুকিয়ে দিলাম। তারপর তারের অন্য মুখটা গাছ থেকে প্রায় 20 গজ দূরে একটা কেয়া ঝোপের পেছনে লুকিয়ে রেখে দিলাম। পরদিন হনুমান মিশ্রের একটা ছাগল জ্যান্ত করার সময় আমার যন্ত্রে সাধু বাবার মন্ত্রটি রেকর্ড হয়ে গেল। যন্ত্রটা হাতে নিয়ে সন্ধ্যের দিকে যখন চোরের মতন বাড়ি ফিরলাম, তখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। প্রহ্লাদকে গরম কফি বানানোর আদেশ দিয়ে আমি আমার ল্যাবরেটরিতে ঢুকলাম। দু এক ঝলক বিদ্যুতের চমক ও কিছু মেঘ গর্জনের পর বৃষ্টির বেগ বেড়ে উঠল। আমি জানলাগুলো বন্ধ করে দিয়ে রেকর্ডারটা টেবিলের উপরে রেখে প্লাগটা
লাগিয়ে দিলাম। আমার মতলব ছিল প্রথমে সাধারণ স্পিডে মন্ত্রটা বার কয়েক শুনে তারপর অর্ধেক স্পিডে সেটাকে চালাবো, তাহলেই মন্ত্রটা পরিষ্কারভাবে ধরা পড়বে। বিজ্ঞানের কাছে এইখানেই ত্রিকালজ্ঞ সাধু বাবাকে পরাজয় স্বীকার করতেই হবে। সদ্য আনা গরম কফিতে একটা চুমুক দিয়ে রেকর্ডারের সুইচটা টিপে দিতেই বাদামি রঙের ম্যাগনেটিক টেপ ঘুরতে আরম্ভ করলো। মনে পড়ল সাধু বাবার মন্ত্র উচ্চারণের আগেই শ্মশানে একটা মরা এসছিল, এটা তারই শব্দ। তারপর এলো শেয়ালের ডাক, তারপর এই সেই তক্ষকের ডাক। এইবার শুনবো সেই মন্ত্র। এই তো সেই তীক্ষ্ণ স্বর, সেই বিদ্যুৎ বেগে বিড়বিড়, সেই কানে যেমন শুনেছি অবিকল ঠিক সেই রকম। কিন্তু এ কি যন্ত্র হঠাৎ থেমে গেল কেন? এই বিকট অট্টহাসি কার? এ তো আমার রেকর্ড করা কোনো হাসির শব্দ নয়। এইটা যেন আমার ঘরের পাশেই। আমার চোখ চলে গেল পূবের জানলার দিকে। জানালার বাইরে আমার বাগান এবং বাগানে গোলঞ্চ গাছ। বিদ্যুতের এক ঝলক আলো দেখলাম সেই গোলঞ্চ গাছের ডাল থেকে ঝুলছে শ্মশানের সেই সাধু বাবা। তার হিংস্র দৃষ্টি আমার রেকর্ডার যন্ত্রের উপর একদম স্থির। ব্যাপারটা আমার কাছে এতটাই অস্বাভাবিক মনে হলো, ভয় না পেয়ে সোজা জানলার কাছে গিয়ে জানলাটা এক ঠেলায় খুলে দিলাম। কিন্তু কোথায় সে সাধু বাবা? গাছ রয়েছে, গাছের পাতা বৃষ্টির জলে চিকচিক করছে, কিন্তু সাধু বাবা উধাও, অদৃশ্য। ভুল দেখলাম নাকি? কিন্তু চোখ কান দুই একসাথে এমন ভুল করতে পারে? হাসিও তো শুনলাম সাধু বাবার, গলার শব্দ চেনা হয়ে গেছে এই 3 দিনে। যাক গিয়ে, ভেলকি হোক বা সত্যিই হোক, চলেই যখন গেছে তখন আর ভেবে লাভ কি? তার চেয়ে বরং যন্ত্রটা চালানোর চেষ্টা করা যাক। আশ্চর্য, এবার সুইচ টিপতেই দেখছি যন্ত্র চলছে, কিন্তু শ্মশানের সেই শব্দ কোথায় গেল? মন্ত্রের বদলে সেই বিকট হাসি রেকর্ড হয়ে গেল কি করে? বাধ্য হয়েই মনে মনে স্বীকার করতে হলো, কোনো অলৌকিক শক্তির বলে সাধু বাবাজি আমার গোপন অভিসন্ধির কথা টের পেয়ে প্রচেষ্টা ভণ্ড করে দিয়েছেন। সঞ্জীবনী মন্ত্রটি আয়ত্ত করার আর কোনো উপায় নেই। পরদিন অবিনাশবাবু এসে বললেন, শিমুল গাছে টুলেট টানানো রয়েছে দেখিলুম, সাধু বাবা পগার পার। যেমন আকস্মিকভাবে এসেছিলেন তেমনি আকস্মিকভাবে চলে গেছেন সাধু বাবা। রেখে গেছেন শুধু তার বিকট হাসি আর পুনর্জীবন প্রাপ্ত কিছু পাখি আর জানোয়ার। আরও একটা জিনিসকে সাধু বাবার দান বলেই বলবো, সেটা হলো হাড় সম্বন্ধে আমার মনের সমস্ত ইচ্ছে। হাড়ের নেশাটা এর পর থেকেই আমাকে পেয়ে বসে। আমার বাড়ির যে ঘরটা খালি পড়েছিল, কয়েক মাসের মধ্যে নানা পশু পাখির কঙ্কাল দিয়ে সেটা ভরাট হয়ে যায়। হাড় সম্বন্ধে যা কিছু পড়ার তা পড়ে ফেলি। পৃথিবীতে যত প্রাণী আছে তার সবার মধ্যে যে একটা অস্থিগত সাদৃশ্য আছে, সেইটা জেনে একটা অদ্ভুত মনোভাব হলো আমার। যাবতীয় প্রাণীর কঙ্কালের প্রতি একটা বিশিষ্ট আকর্ষণ অনুভব করতে থাকি। একরকম চশমাও আমি আবিষ্কার করি যে যার মধ্য দিয়ে দেখলে জীবন্ত প্রাণীর রক্তমাংস না দেখে কেবল তার কঙ্কালটাই দেখতে পাওয়া যাবে। এই হাড় থেকেই জাগে প্রত্নতত্ত্ব বা প্রাগৈতিহাসিক জানোয়ার সম্বন্ধে আকর্ষণ। অবশ্যই এই দুটোর মধ্যে রয়েছে শ্রীরঙ্গম দেশিকাচার আদ্রি আয়াঙ্গার, বা সংক্ষেপে মিস্টার আয়াঙ্গার, ব্যাঙ্গালোরবাসী অমায়িক যুবক ব্রাহ্মণ। আমার সাথে তার আলাপ উশ্রির ধারে। বেশ লাগলো ভদ্রলোকটিকে। গণিতজ্ঞ পণ্ডিত লোক বলে কথা, তাই কথা বলে বেশ আরাম পাওয়া যায়। তার বাড়িতে একদিন বিকেলে চা খেতে গিয়ে বৈঠকখানাতে দেখলাম অতিকায় একটা গোড়ালি, অর্থাৎ অতিকায় জানোয়ারের একটা গোড়ালির হাড়টা হাতে নিয়ে নাড়াচাড়া করছি দেখে ভদ্রলোক বললেন,
নীলগিরিতে এক বন্ধুর চা বাগানে ছুটিতে গেছিলাম। কাছাকাছি পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন এই হাতটা খুঁজে পাই। হাতি না গন্ডার, বলুন তো কিসের হাল? মুখে বললাম, না, ঠিক বুঝতে পারছি না। মনে মনে বললাম, তুমি গণিতজ্ঞ হতে পারো, কিন্তু অস্থিবিদ নও। এই হাড় হাতিরও নয়, গন্ডারেরও নয়। এই হাড় যেই জানোয়ারের, সেই জানোয়ারের অস্তিত্ব অন্তত কোটি বছর আগে পৃথিবী থেকে মুছে গেছে। আমি নিজে বুঝেছিলাম হাড়টা ব্রন্টোসরাসের। আর তখনই মনে মনে স্থির করেছিলাম, নীলগিরিতে একটা পাড়ি দিতেই হবে। সেই দিন থেকে তোড়জোড় শুরু করে আজ 3 সপ্তাহ হলো আমরা এখানে এসে পৌঁছেছি। আশ্চর্য সৌভাগ্যক্রমে আমরা আসার 4 দিন পরেই প্রাগৈতিহাসিক জানোয়ারের হাড়ের সন্ধান পেয়েছি। এই গুহাটার মধ্যে টুকরো এদিক ওদিক ছড়ানো হাড় এক জায়গায় স্তূপ করে রাখতে বিস্তর বেগ পেতে হয়েছে। সত্যি বলতে কি, স্থানীয় টোডাদের সাহায্য আর সহানুভূতি না পেলে এই কাজে অগ্রসর হওয়া সম্ভব হতো না। আগেই বলেছি, এই জানোয়ার আমার অপরিচিত। শুধু আমি কেন, প্রাণীবিদ্যার জগতে এই জানোয়ারের ব্যাপারে কেউ জানে বলে আমার মনে হয় না। আমি স্থির করেছি 2-1 দিনের মধ্যেই ব্যাঙ্গালোরে আমার আবিষ্কারের কথা জানিয়ে দেব। আমার একার পক্ষে এই হাড় স্থানান্তরিত করা অসম্ভব। মাসখানেকের মধ্যে কলকাতা বা হায়দ্রাবাদের যে কোনো জাদুঘরে একটা নাম না জানা প্রাণীর হাড় মজুদ হলে মন্দ হয় না। ব্যাঙ্গালোর স্টেশনের ওয়েটিং রুমে বসে আমার ডায়েরি লিখছি। গতকালের ঘটনাটার একটা যথার্থ বর্ণনা দেওয়া বৈজ্ঞানিকের চেয়ে একটা সাহিত্যিকের এটার বর্ণনা দেওয়া বোঝায় বেশি সহজ। আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব। অনেক আশ্চর্য অভিজ্ঞতা, অনেক বিপদ, অনেক বিভীষিকা আমার জীবনে দাগ রেখে গেছে, কিন্তু কালকের ঘটনা যেন তার কোনো তুলনা নেই। কাল বিকেল অবধি আমার কাজ ছিল হাড়গুলোকে যথাসম্ভব পরিষ্কার করা। এই আদ্যিকালের ধুলো ঝাড়া কি এক নিমেষের কাজ? এক একটা অংশ পরিষ্কার করছি, তারপর আমি আমার টোডা অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে জায়গা মতন সেগুলোকে বসিয়ে দিচ্ছি। প্রাণীটার চেহারাটা ক্রমশই স্পষ্ট হয়ে আসছে। সন্ধ্যা হওয়ার মুখটাতে টোডারা বিদায় হয়ে চলে গেল। প্রহ্লাদকে পাঠিয়ে দিলাম সবজির সন্ধানে। আমি একা গুহার ভেতর রয়েছি। এবার পেট্রোম্যাক্সটা চালাবার সময় হয়েছে। গুহার বাইরের অশ্বত্থ গাছে পাখির কলরব থেমে গিয়ে চারিদিকে কেমন একটা থমথমে ভাব। দেশলাইটা জ্বালাতেই হঠাৎ যেন একটা খচমচ শব্দ শুনতে পেলাম। গিরগিটি বা গোসাপ জাতীয় কিছু হবে হয়তো, কিন্তু টর্চের আলোতে কিছুই চোখে পড়ল না। পেট্রোম্যাক্সটা জ্বালিয়ে একটা চ্যাটালো পাথরের ওপর রাখতেই গুহার ভেতরটা বেশ আলো হয়ে উঠল। সেই আলোয় হাড়গুলোর দিকে চোখ পড়তেই মনে হলো সেইগুলো যেন অল্প অল্প কাঁপছে। এইটা অনুভব করতেই 3 বছর আগে সেই শিমুল গাছের স্মৃতি আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল, এবং আমার চোখ চলে গেল গুহার মুখের দিকে। বাইরে অশ্বত্থ গাছের ডাল ধরে ঝুলে আছে সেই সাধু বাবা। তার বাহাত পশ্চিম দিকে তোলা আর ডান হাত বনবন করে ঘুরছে, দৃষ্টি বিস্ফারিত। পেট্রোম্যাক্সের আলোতে জল চোখ করে চেয়ে আছে একেবারে আমারই দিকে। তারপরই আরম্ভ হলো সেই মন্ত্র উচ্চারণ। কোনো অদৃশ্য শক্তি যেন জোর করে দৃষ্টি সাধুর দিক থেকে ঘুরিয়ে দিল ওই প্রাগৈতিহাসিক জানোয়ারের হাড়ের স্তূপের দিকে। হাড় এখন আর হাড় নেই, তার জায়গায় অদৃষ্ট অধিকায় এক আদিম প্রাণী। সাধু বাবার অলৌকিক শক্তির ফলে পুনর্জীবন প্রাপ্ত হচ্ছে। আমি এই বিপদে আমার হাতিয়ারের কথা একেবারে ভুলে গেলাম। যেই পাথরে বসেছিলাম
সেই পাথরেই একেবারে পাথরের মতন বসে রইলাম। অন্তিমকালে ইষ্টনাম জপ করার কথাটাও আমার মাথায় আসেনি। এই কথাই মনে হয়েছিল, এমন দৃশ্য দেখে মরার সৌভাগ্য আর বোধহয় কারুর হয়নি। প্রাণের স্পন্দন আসার আগের মুহূর্ত পর্যন্ত আমি জানোয়ারটার আকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিলাম। এত পরিশ্রম করে অতীতের যেই জানোয়ারের আবিষ্কর্তা আমি, সেই কঙ্কাল পুনরুজ্জীবিত হয়ে কি শেষকালে আমাকেই ভক্ষণ করবে? গুহার বাইরে অসত্য গাছটার দিকে একটা দ্রুত দৃষ্টি দিয়ে বুঝলাম সাধু বাবার চোখে মুখে এক পৈশাচিক উল্লাসের ভাব। আমি এককালে আমার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে তার মন্ত্র অপহরণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক দূর সফল হয়েছিলাম। সাধু বাবা আজ সেই অপমানের প্রতিশোধ নিতে উদ্যত। এক বিশাল গর্জন গুহার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে দিল। বুঝলাম জানোয়ারের দেহে প্রাণ এসেছে। ক্রমশ সেই পর্বত প্রমাণ দেহ তার পেছনের দুপায়ে ভর করে উঠে দাঁড়ালো। একজোড়া জ্বলন্ত সবুজ চোখ কিছুক্ষণ আমার পেট্রোম্যাক্সের দিকে চেয়ে রইল। তারপর দেখি জন্তুটা এগাতে শুরু করেছে। তার উত্তপ্ত নিঃশ্বাস আমি আমার দেহে অনুভব করছি। মৃত্যুর গুরুগম্ভীর গর্জন এবং লেজের ছটফটানি অনুমান করতে পারছি জানোয়ার কোনো কারণে বিচলিত বা হয়তো ক্ষুব্ধ। তারপর দেখলাম জানোয়ারের দৃষ্টি গিয়ে পড়ল গুহার বাইরে অসত্য গাছটার ওপর, আর পর মুহূর্তেই সে বিদ্যুৎ বেগে গুহা থেকে দৌড়ে বেরিয়ে গেল। এর পরের দৃশ্য আমার জীবনের শেষ দিন অবধি আমার মনে থাকবে। জানোয়ারটা অশ্বত্থ গাছের ডাল পাতা সমেত গাছটা পুরো মুখে পুড়ে নিল। আর সাধু বাবা, তার যে অন্তিম অবস্থা উপস্থিত সেটা কি সে বুঝতে পারল? আর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে যে তার শেষ ভেলকি দেখিয়ে যাবেন, সেইটা আবার কি আমি জানতাম? জানোয়ারটা যখন ডাল ধরে নাড়া দিচ্ছে তখনই লক্ষ্য করেছিলাম সাধু বাবা প্রায় ডালচ্যুত হওয়ার উপক্রম। তখন সেই অবস্থায় দেখলাম তিনি তার বাঁ হাতটি পূর্ব দিকে তুলে ডান হাতটি বঁ বঁ করে আবার ঘুরাচ্ছে। আরেকটা কোনো নতুন মন্ত্র সে উচ্চারণ করছে। মন্ত্র শেষ হবার সঙ্গে সঙ্গেই সাধু বাবা গাছ থেকে মাটিতে পড়লেন, আর পর মুহূর্তেই ওদিকায় আদিম জানোয়ার এক গুচ্ছ অসত্য পাতা নিয়ে চতুর্দিক কাঁপিয়ে বিরাট আর্তনাদ করে কাত হয়ে পড়ল। সাধু বাবার উপরে। তারপর দেখলাম এতদিন যা দেখেছি তার বিপরীত জাদু। একটা আস্ত রক্ত মাংসের জানোয়ার চোখের সামনে আবার হাড়ের স্তূপে রূপান্তরিত হলো, আর সেই বিরাট কঙ্কালের পাঁজরের ফাঁক দিয়ে দেখলাম এক নর কঙ্কাল। সাধু বাবার মৃতদেহ জানোয়ারের সঙ্গে সঙ্গে কঙ্কালে পরিণত হয়েছে। আপনাদিকেই আমার নিজের অন্তঃস্থল থেকে, আপনা থেকেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা গভীর দীর্ঘশ্বাস উদ্দিত হলো। রাখে কেষ্ট মারে কে, এই জানোয়ার উদ্ভিদজীবী এবং পুনর্জীবন লাভের পর মুহূর্তেই সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল বলেই সে সামনে আর কিছু না পেয়ে অশ্বত্থের পাতায় ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে। মাংসাশী হলে জানোয়ার প্রথম আমাকেই খেত, আর তার ফলেই সাধু বাবা উল্টো মন্ত্র উচ্চারণ করে জানোয়ারকে আবার অস্থিতে পরিণত করে তার প্রতিহিংসাকে চরিতার্থ করে অন্য কোনো গাছে গিয়ে
আবার নতুন কোনো আশ্রয় নিতেন। একেই কি বলে হারে হারে অভিজ্ঞতা? প্রহ্লাদ চা এনেছে, ট্রেনও আশা করি এসে গেল। আর এইখানেই আমি আমার লেখা শেষ করি।